এআই কি মানুষের বিকল্প নাকি এটি শুধুই কাজের একটি হেল্পিং হ্যান্ড? ইভেন্টের যে কোনো ক্রাইসিস বা নেগেটিভ পরিস্থিতি হাসি মুখে হ্যান্ডেল করার উপায় কি? নতুনদের জন্য ক্রমবর্ধমান হোটেল ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের সুযোগ কতটুকু? আজ আমাদের পর্বের গেস্ট লাইলা নূর চৈতি, পাবলিক রিলেশনস অফিসার, প্যান প্যাসিফিক সোনারগাঁ। লেটস টক অ্যাবাউট দ্য পসিবিলিটিস। প্যান প্যাসিফিক সোনারগাঁর আসলে সবকিছুই অনেক আবেগের। কাস্টমার স্যাটিসফ্যাকশন তো একটা বিশাল ব্যাপার। এত চ্যালেঞ্জ থাকলেও ইটস অ্যামেজিং। কিছু ইভেন্ট থাকে যেইগুলো আসলে 5 স্টারের মানে বিউটি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জিটিভি নিয়মিত আয়োজন যমুনা লাইফ ইন্স্যুরেন্স প্রেজেন্স কর্পোরেট ওয়ার্ল্ডে। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন লাইলা নূর চৈতি, পাবলিক রিলেশন অফিসার, প্যান প্যাসিফিক সোনারগাঁ। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আপনি আসলে এটা আমাদের যেহেতু কর্পোরেট ওয়ার্ল্ড নিয়ে আসলে অনুষ্ঠান, তার আগে মানে আসলে আপনার কাছে জানতে চাই আপনার বেড়ে ওঠা, আপনার পড়াশোনা। আমার বেড়ে ওঠা আসলে ঢাকাতেই। আমার স্কুল ছিল মোহাম্মদপুর প্রিপারেটরি, কলেজ ছিল রাইফেলস পাবলিক। এরপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম শান্ত মারিয়াম থেকে, গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া। ওকে, আচ্ছা। শান্ত মরিয়ামে গ্রাফিক্স ডিজাইন এবং ইয়ার উপরে পড়াশোনা করেছেন, তো সেই ব্যাকগ্রাউন্ড থেকে পিআরে কিভাবে আসলে আসা? আচ্ছা, অ্যাকচুয়ালি আমাকে স্কুলে ভর্তি করার আগে আমার মা শিশু একাডেমিতে ভর্তি করেছিল। ওকে। সো আমার হচ্ছে কি এরকম মাল্টিপল এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছোটোবেলা থেকে, ফিল্ম মেকিং বলেন, অভিনয় বলেন, নাচ গান, আর্ট, এভরিথিং। সো ওই কমিউনিকেশন স্কিলটা যে আমার ডেভেলপড হয়েছিল, আই থিঙ্ক মানে আমার কাছে মনে হয় সব কিছুর জন্য কমিউনিকেশন ইজ দ্য কি। সো ওইভাবেই হয়তো আসলে এখানে চলে আসা আর কি। কিন্তু সেইখান থেকে আসলে প্যান প্যাসিফিক সোনারগাঁর মতো মাল্টিন্যাশনাল একটা চেইন হোটেলে জব করা এবং এত বড় একটা দায়িত্ব পালন করা, এই জার্নিটা একটু শুনতে চাই। আচ্ছা, হ্যাঁ, এই জার্নিটা আসলে আমি এর আগেও আরও 2টা হোটেলে ছিলাম। ওকে। সো হোটেল জার্নি ওয়েস্টিন থেকে আমার হোটেল জার্নি শুরু। ওটাও তো ভালো আসলে। সো এবং মজার ব্যাপার হচ্ছে জয়েন করার পরেই যেটা হতো, সবাই জিজ্ঞেস করতো যে কার মাধ্যমে এসেছি, অ্যান্ড আমি একজনকেও চিনতাম না। এই সোনারগাঁতেও সেম অবস্থা, জাস্ট অ্যাপ্লিকেশন মানে সার্কুলার দেখলাম, মনে হলো আমি কেপেবল, অ্যাপ্লাই করলাম। 5টা ধাপে ইন্টারভিউ হলো, রিটেন, ভাইভা, টেকনিক্যাল টেস্ট, মানে সো মেনি থিংস। সো এরপরে এই তো হয়ে গেল। এখানে তো আসলে অনেক ধরনের চ্যালেঞ্জ, দেশীয় গেস্ট, ফরেনার, শুধু আমি গেস্টের কথা বলবো না, এখানে আমাদের দেশের এনভায়রনমেন্টেও আসলে এই হোটেল বিজনেসে অনেক কিছু মেনটেন করতে হয়। সের উপরে তো বাহিরের মাল্টিন্যাশনাল একটা প্রেশার আছেই, সেটা কিভাবে আসলে হ্যান্ডেল করেন? সেটা হচ্ছে খুবই মানে সুন্দর একটা কথা বললেন। আমাদের আসলে যে কর্পোরেটের গাইডলাইনও মেনটেন করতে হয়, আবার লোকাল টেস্ট এটাও মেনটেন করতে হয়। সো এটার একটা মানে কম্বিনেশন করে আগাতে হয় আসলে। মানে অনেক বছর হয়ে গেল, বোধহয় শিখে গেছি করতে করতে। কিন্তু মানে দীর্ঘ ক্যারিয়ার হয় না যে এমন কিছু থাকে যে আসলে এর জন্য মাঝে মাঝে মনে হয় যে এই রিলেশনে না আসলেও হতো, এই পাবলিক রিলেশনে করে আসলে কি হবে, ফ্যাশন ডিজাইনিং হলেই হয়তো ভালো হতো, এরকম কি মনে হয়? না, এটা আমার কখনো মনে হয়নি। আমার কাছে আই লাভ মাই ওয়ার্ক। ওকে। সো মানে অ্যান্ড আই নেভার গেট টায়ার্ড অফ দিস। আমাদেরও কিন্তু মানে খুবই ইনসেন লেভেলের হচ্ছে ওয়ার্কিং আওয়ার, কোনো মানে ফিক্সড মানে 7 আওয়ার্স 8 আওয়ার্স হয় না এরকম। জি। তো ভালোবাসলে কাজটাকে না আসলে ওইটা মানে ব্যালেন্স ম্যানেজ দুইটাই করা হয়ে যায়। কিন্তু হোটেলের ক্ষেত্রে আমি যতটুকু জানি যে পিআর বলতেই কিন্তু আসলে পাবলিক রিলেশনটা ওইভাবে শুধু পাবলিক রিলেশনেই থাকা এরকম না। প্রত্যেকটা হোটেলেরই একটা ব্র্যান্ড ইমেজ আছে, সেটা লোকালি ইন্টারন্যাশনাল মেনটেন করতে হয়, সেটাও আপনাদের মাথায় রেখে কাজটা করতে হয়। সেই ব্র্যান্ড ইমেজের ক্ষেত্রে আপনারা এটা মেনটেনটা কিভাবে করছেন? কর্পোরেট কিছু গাইডলাইন থাকে, ব্র্যান্ড গাইডলাইন। সো যেহেতু আমার গ্র্যাজুয়েশনের সাবজেক্ট ছিল হচ্ছে গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া, সো ওইটা আসলে আমার একদম কোর জায়গা। জি। সো ওই ব্র্যান্ডিংটা মেনটেন করা, ওই মানে সিঙ্ক করা। এবং আরেকটা মজার ব্যাপার কি জানেন, আমাদের কর্পোরেট অফিস যেগুলো সেগুলো তো আসলে আমাদের প্যান প্যাসিফিক সোনারগাঁটা হচ্ছে সিঙ্গাপুরে। সো সিঙ্গাপুরের দেয়া যে গাইডলাইনটা, এটা অনেক ক্ষেত্রে আমার লোকাল টেস্টের সাথে যায় না। তো তখন আমার ওই ব্লেন্ডিংটাও করতে হয়, ওই কালারগুলো সেম রেখে, ফন্টগুলো সেম রেখে।
খাবার মানে টেস্ট মানে কালারের মধ্যে একটু খেলা প্লে করা, সো ওইভাবে ব্যালেন্স করে করতে হয় আর কি। কিন্তু মানে প্যান প্যাসিফিক সোনারগাঁ তো আসলে আমাদের সে যুগের পর যুগ চলছে, আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি, মানে মানুষের কাছে একটা সেই রকম একটা জায়গায় এই ঐতিহ্যর সাথে মিলিয়ে এই যে ধরে রাখার সিম্বলিকটা, এই চ্যালেঞ্জটা কিভাবে গ্রহণ করলেন? এই চ্যালেঞ্জ আপনি বললেন যেটা 1981-এ হচ্ছে গিয়ে প্যান প্যাসিফিক সোনারগাঁর যাত্রা শুরু। জি। তো আমাদের মানে সব কিছুই হেরিটেজ হোটেল বলি আমরা আমাদের হোটেলকে। সো প্যান প্যাসিফিক সোনারগাঁর আসলে সব কিছুই অনেক আবেগের সবার জন্য, জি। মানে আপনার জন্য যেমন আমার জন্যও তেমন। সো মানে 5 স্টার বলতে আসলে তো জানতাম এটাকেই ছোট থেকে। সো ওই আবেগ থেকেও কিছু ব্যাপার তো চলে আসেই, এছাড়াও প্রফেশনালিজমের জায়গাটাও থাকে। সো কিন্তু হয় না যে এখানে কাস্টমার স্যাটিসফ্যাকশন তো একটা বিশাল ব্যাপার। সো এইটাও আসলে ওই যে যতই পিয়ার বলি এটাও আপনাদেরই মেনটেন করতে হয়। সো সেই কাস্টমার স্যাটিসফ্যাকশনটা কিভাবে মেনটেন করছেন? বা সাউথ এশিয়ার কিন্তু আসলে কাস্টমারদের টেস্ট কিন্তু টোটালি আলাদা। সো যতই সিঙ্গাপুর থেকে আসলে মেনটেন করুক, বাংলাদেশের কাস্টমার তো আসলে সেটা ধরে রাখতে চায় না। সেই কাজটা কিভাবে করছেন? সেটা আসলে মানে হোটেলে তো অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, অবশ্যই জানেন। মজার ব্যাপার একটু বলি, আমি যখন হোটেলে চাকরি করিনি, যে জবে পর্যন্ত, ততদিন পর্যন্ত আমার কোনো আইডিয়া ছিল না যে একটা হোটেলে সেলস অ্যান্ড মার্কেটিং টিম থাকে, এরকম পিআর, ডিজাইনার, মার্কেটিং, সেলস, সেলার এরা থাকে, এটা আমার কোনো আইডিয়াই ছিল না। সো আমি ভাবতাম ফ্রন্ট অফিস, হাউসকিপিং, এগুলোই হয়তো হোটেলের কাজ। সো এই যে ডিপার্টমেন্টগুলো, প্রত্যেকটা ডিপার্টমেন্টের কিন্তু আসলে এখানে মানে ভূমিকা অপরিসীম, মানে বলে শেষ করা যাবে না। সো এই গেস্ট সার্ভিসটা এই সবার যে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের সবার সাথে সবার একটা সমন্বয় হয়। তো আমাদের মার্কেটিংয়ের পার্সপেক্টিভ থেকে বা পিআরের পার্সপেক্টিভ থেকে যেটা হয়, গেস্টের কথাগুলো আমরা পৌঁছে দিই আমাদের হাউসকিপিংয়ের কোনো কিছু নিয়ে কারোর অবজারভেশন থাকলে তাদের কাছে, তারা ওটা ইমপ্রুভ করে। এফএনবি নিয়ে কিছু থাকলে এফএনবির কাছে, রুম সার্ভিস নিয়ে কিছু থাকলে এই কি বলবো এটাকে, এই কম্বিনেশনটা করতে হয় হচ্ছে আমাদেরকে। এত চ্যালেঞ্জের ভিতরেও আপনি প্রত্যেকের একটা লং জার্নি, যেহেতু আপনার একটা নিশ্চয়ই স্টোরি টেলিং থাকে বা সাকসেসের জায়গা থাকে, এরকম কিছু কি মনে পড়ছে? আমি যদি বলি আমাদের কিছু সাকসেসফুল ইভেন্টের কথা বলতে পারি। মানে 5 স্টার মানেই আসলে মানে কিছু কিছু ইভেন্ট থাকে যেইগুলো আসলে 5 স্টারের মানে বিউটি বা আইকনিক ব্যাপার আর কি। যেমন ক্রিসমাস নিয়ে আমাদের একটা খুব গ্র্যান্ড আয়োজন থাকে প্রত্যেক বছর। সো এই বছরও ছিল, লাস্ট ক্রিসমাসটা ওয়াজ আ লাইক ভেরি সাকসেসফুল ইভেন্ট। বাট এটা নিয়ে একটু বলতে হবে, এই সময়টা হচ্ছে ছিল গত, আপনার যদি মনে থাকে, আমাদের এখনকার প্রধানমন্ত্রী উনি দেশে ফিরলেন, 25 তারিখেই ফিরলেন সম্ভবত। হ্যাঁ, রাইট, 25 তারিখে ফিরলেন। সো এটা আমাদের জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল, অনেক বড় চ্যালেঞ্জ। বাট স্টিল আমরা মানে আলহামদুলিল্লাহ খুবই ভালো কভারেজ পেয়েছিলাম, মানে গেস্ট অনেক ছিল আমাদের। এই এত প্রতিকূলতা মানে পার করেও অনেক মানুষ এসেছিল। সো আমাদের মানে সাকসেসফুল একটা ইভেন্ট আমরা করতে পেরেছি। এরপর আমরা বিভিন্ন রকমের ফুড ফেস্টিভ্যাল হোস্ট করি। এই যে জুলাইতে আমরা থাই ফুড ফেস্টিভ্যাল, আমাদের একটা থাই এম্বাসির সাথে কোলাবোরেশন করে একটা ফুড ফেস্টিভ্যাল করি। এটা প্রত্যেক বছরই আমাদের এখানে হয়ে থাকে, এবার ভলিউম 3 করছি আমরা। সো থাইল্যান্ড থেকে শেফ আসবে, থাই মাস্টার শেফ, তারপর থাই পারফর্মার আসবে। সো এই সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করা, এটাও একটা সাকসেস হবে আশা করছি আমি এখন। কিন্তু সব ইভেন্টই তো আসলে সাকসেস হয় না, সেইখানে কিছু ক্রাইসিস সিচুয়েশনে ম্যানেজমেন্ট করতে হয়। এরকম কোনো কিছু স্মৃতি মনে পড়ে যে ক্রাইসিস? আমি আসলে এগুলো করছি কারণ আপনার মাধ্যমে যারা আসলে এই হোটেল সেক্টরটাতে কাজ করতে চায় তারা যাতে দেখে ইনকারেজ হয় আর কি। আচ্ছা, হোটেলে কাজ করতে মানে এটাও আরেকটা মজার অভিজ্ঞতা বলি। আমি তো 2-3টা হোটেলে চাকরি করলাম, অনেক মানে মোটামুটি সব হোটেলেই পরিচয় আছে। সো হোটেল থেকে মানে যখন আমরা যেখানে চাকরি করি, যেটা হয় যে না এখানে আর ভালো লাগছে না, অন্য ইন্ডাস্ট্রিতে যাওয়া উচিত। সো যারাই অন্য ইন্ডাস্ট্রিতে চলে গেছে আমাদের কলিগসরা, আবার কিন্তু ঘুরে ফিরে হোটেলে চলে আসে, হোটেলটা খুব মিস করে। সো হোটেলে কাজ করা এত চ্যালেঞ্জ থাকলেও ইটস অ্যামেজিং, মানে অন্যরকম একটা মজা আসলে। সো যারা আসলে কাজ করতে চায় আমি বলবো
মানে সমূহ সম্ভাবনা অপেক্ষা করছে আর কি। আর হ্যাঁ, ক্রাইসিস ম্যানেজমেন্টের কথা আমি যেটা বলবো যে অফকোর্স হ্যাঁ, সবসময় তো আসলে এক্সপেক্টেড ব্যাপারটা হয় না। সো তখন আসলে ওটাকে মেনে নিতে হয়, ওটা নিয়ে দুঃখ করে আফসোস করে বসে থাকলে হয় না। নেক্সট কোনটা সাকসেস আসবে আমাদের মানে ওই অ্যানালাইসিসে চলে যেতে হয় এবং অ্যাকর্ডিংলি স্টেপস নিতে হয়। কিন্তু অনেক সময় তো আসলে পিআরের নেগেটিভ মার্কেটিংটাও আপনাদের আসলে হ্যান্ডেল করতে হয়। সো এই ব্যাপারগুলো কিভাবে হ্যান্ডেল করেন? মাথা ঠান্ডা রেখে হাসি মুখে এটাই করতে হয়। কিন্তু আপনি ক্রাইসিস ম্যানেজমেন্টের কথা বলছিলেন, আপনাদের ওইখান থেকে কি এমন কিছু আছে যে বা আপনাদের কি এই ধরনের কোনো ট্রেনিংয়ের বা গ্রুমিংয়ের ব্যবস্থা করা হয় যে এই ধরনের সিচুয়েশন হলে এরকম হ্যান্ডেল করবে, বা আমরা স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেহেতু বলি। অফকোর্স ট্রেনিং তো একটা খুবই ইম্পর্ট্যান্ট ব্যাপার আমাদের হোটেল ইন্ডাস্ট্রির জন্য। ইভেন কর্পোরেট থেকেও থাকে যে না, এত আওয়ার্স মানে প্রত্যেকটা এমপ্লয়ি ট্রেনিং করতে হবে। সো প্রত্যেক কোয়ার্টারে একটা মানে থাকে আর কি। সো ট্রেনিংয়ের ব্যাপার থাকে। ইভেন ফায়ার ড্রিল আমাদের কিন্তু মানে কিছুদিন পর 2-3 মাস পরই ফায়ার ড্রিল হয়। এই পরশু দিন আমাদের একটা ফায়ার ড্রিল হবে। সো এরকম এটা মানে এই ধরনের ট্রেনিং কোর্সেস এগুলো আমাদের হতেই থাকে। এবং গ্রুমিং স্ট্যান্ডার্ডের কথা যেটা বললেন, মানে কখনো যখন মানুষ একটা হোটেলে চাকরি করে, একটা হোটেলিয়ার কিন্তু স্যাড থাকতে পারে না, হোটেলিয়ার কিন্তু আগলি হতে পারে না, তার সবসময় স্মার্ট হতে হবে, হাসি মুখে থাকতে হবে। সো গ্রুমিং স্ট্যান্ডার্ডটাও ওইভাবে ট্রেনিং করানো হয় এবং আমরা ওইভাবে আসলে ওটা মানে আত্মস্থ করে ফেলি। আপনার মানে আগলিয়ার বা স্মাইলিং ফেসের কথা বলতে আমার মনে হয় যে ওয়ার্ল্ড ওয়াইড যেটাই হোক, আমাদের সাউথ এশিয়ায় বা বিশেষ করে আমাদের দেশে মেল ফিমেলের একটা আসলে বড় পার্থক্য কাজ করে। এটা খুবই চমৎকার একটি প্রশ্ন। কারণ হচ্ছে আমাদের দেশে মেয়ে হিসেবে আসলে আমার ধারণা সব ইন্ডাস্ট্রিতে সব জায়গায় অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়। তারপরে ওই যে আমাদের ওই যে হোটেলিয়ান শুনলে একটা নেগেটিভ, রাইট, হোটেলিয়ার হোটেলিয়ার এইটা বলেনি না, আমার বাসায় যেই চ্যালেঞ্জ আমার ফেস করতে হয়েছে আমার মাকে বা বুঝাতে যে না, হোটেলিয়ার মানেও ভালো কিছু। সো হ্যাঁ, এটা একটা অবশ্যই, বাট এখন মানুষজন এটা থেকে অনেক বের হয়ে আসছে, আস্তে আস্তে বের হয়ে আসছে। আর মেয়ে হিসেবে মানুষজনের আরও একটু বের হয়ে আসা উচিত, মানে মেয়েদের প্রতি না, আমি বলবো মানুষের প্রতি একটু রেসপেক্টফুল হওয়া উচিত। যে মানুষ যখন মানে একটা মেয়ে কোনো জায়গায় মানে একটু কোনো ভালো কিছু করছে মানেই আসলে ওই জায়গায় প্রশ্ন না তুলে আসলে হার্ডওয়ার্ক করে যাচ্ছে নাকি, এটা একটু মানে যাচাই করা উচিত আমার মনে হয়। মানে ফ্যামিলির একটা ব্যারিয়ারের কথা বললেন, আমার মনে হয় আমাদের সমাজের মানে আমাদের দেশে এটা সবারই ফেস করতে হয়। তো সেই ক্ষেত্রে আপনি কি সাজেশন দিবেন আসলে ফিমেলদের প্রতি, যে তারা কিভাবে মোটিভেশনের জায়গা থেকে স্ট্রং থাকতে পারে? আমার কাছে মনে হয় মেয়েদেরকে যদি বলতে হয়, আমি তো সবাইকে বলতে চাই, বাট স্পেশালি মেয়েদেরকে যদি বলতে হয়, ফোকাস অন ইউর ওয়ার্ক। মানে লাক বলে একটা ব্যাপার থাকে, বাট ওইটা আমার কাছে মনে হয় 1-2%, 98% হচ্ছে হার্ডওয়ার্ক, সিনসিয়ারিটি। সো একটা মানুষ যখন হার্ডওয়ার্ক করে, কাজের প্রতি সিনসিয়ার থাকে, ওই লাকও ওকে আসলে মানে হেল্প করে। আসলে আপনি জানেন আমাদের একটা বিশাল অংশ তরুণ, এখানে জেনজির একটা টাইম চলছে। সো আপনার মাধ্যমে আমি একটু জানতে চাই, জেনজিরা যদি আসলে এই হোটেলিয়ান ট্র্যাকে আসতে চায়, তাদের আসলে কি কি জিনিস করা উচিত, বা থাকে না যে এরকম স্পেসিফিকলি 1-2-3টা স্টেপ হয়তো তাদের বাধ্যতামূলক করতে হবে, এই ধরনের কোনো যদি গাইডলাইন আপনি দেন? প্রথমে ওদেরকে জানতে হবে যে আসলে ওরা এই কাজটা কি কাজ করতে পারে ওরা, বা আসলেই কাজটা ওরা করতে চায় নাকি, এটা জানাটা খুব জরুরি। যখন জানার পরে ওরা করতে চাবে, এরপরে আসলে হয়ে যাবে। কিছু কোর্স থাকে, এখন অনেক ইউনিভার্সিটি আছে, সো এগুলোতে পড়ে ওরা আসলে চলে আসতে পারবে। এবং মানে বললাম না যে এখন মানে অনেক স্কোপ কাজের। সো জেনজিরা যদি আসলে চায় বা নতুন জেনারেশনরা যদি চায়, মানে দে আর ভেরি ওয়েলকাম। এবং খুবই ইন্টারেস্টিং জায়গা, ওদের অনেক ভালো লাগবে কাজ করে, এটা আমি এনশিওর করতে পারি। আপনি হয়তো বা অনেক চড়াই উতরাই পেরিয়ে একটা জায়গায় চলে এসেছেন, কিন্তু আমি ফর শিওর যে আপনি নিজে হয়তো এখন ফ্রেশারদের ইন্টারভিউ নিচ্ছেন।
তো সেই ক্ষেত্রে আসলে আপনার ওই ব্যাকগ্রাউন্ডে তখন কি কাজ করে যে না আমি ফ্রেশারদের একটু সুযোগ দেই, তারা এই স্ট্রাগলটা করবে কিনা, মানে আমি ওই ইন্টারভিউটা সম্বন্ধে একটু জানতে চাই যাতে ওরা একটু ইনক্রেজ হয়। আমার কাছে মানে আমি যেই মানে অবস্টাকলগুলো পার হয়ে এসেছি, আমি চেষ্টা করি আমার জুনিয়রদের বা আমার মানে সাথে যারা আমার টিমের ওদেরকে এটা না দিতে, মানে এটা যাতে ওদের ফেস করতে না হয়। মানে আমি যেটা পার করছি এটা আমি করলাম, এটা ওরা না করুক। অ্যান্ড অ্যানাদার জিনিস হচ্ছে যেটা ইন্টারভিউ বলেন বা এরকম নতুন কাউকে অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে ইনথুজিয়াজম ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট। সো মানে ওই পজিটিভ এনার্জি ইনথুজিয়াজমটা থাকলে মনে হয় যে না হি অর শি উইল ডু ইট, পারবে আর কি। কিন্তু আমাদের মানে পাবলিক রিলেশনের ক্ষেত্রে নেটওয়ার্কিংটা একটা বিশাল ইফেক্ট করে, অবশ্যই। আর ফ্রেশার হিসেবে কিন্তু আসলে সবাই নেটওয়ার্কিং ওইটা করতে পারে না। তো তারা আসলে এটা কিভাবে গ্যাদার করবে? ওই যে পজিটিভ এনার্জিটা থাকলে আর ওই ইনথুজিয়াজমটা থাকলে অবশ্যই নেটওয়ার্কিং তো হয়ে যায়, নেটওয়ার্কিং তো ফান। সো যার আসলে ওই ইনথুজিয়াজমটা থাকে, ইনথুজিয়াস্টিক থাকে যে সে আসলে এই নেটওয়ার্কিংটা খুব এনজয় করে ফেলে। যেমন আই লাভ নেটওয়ার্কিং, আমার কিন্তু খুব ভাল লাগে। কিন্তু এখন তো মানে নিজেদের সাথে আবার এআই এর সাথেও যুদ্ধ করতে হয়, এআই এর একটা পর্যায়ে চলে এসছে। সো আপনাদের এই সেক্টরে এআই এর প্রভাবটা কিভাবে কাটিয়ে উঠছেন বা তাদের প্রায়োরিটি বেসটা কিভাবে সেট হচ্ছে? এআইকে আমি না আসলে মানে আমাদের মানে হিউম্যানের অল্টারনেটিভ ভাবি না। আমার কাছে মনে হয় এআই আসাতে আমাদের অনেক মানে কাজ অনেক দ্রুত আমরা করে ফেলতে পারি। মানে এটা হচ্ছে আমাদের আরেকটা হেল্পিং হ্যান্ড। সো এআই আসলে মানে কোনো আমাদেরকে রিপ্লেস করে ফেলতে পারবে বা এটা আমি আসলে একদমই মনে করি না। বাট ইয়েস, এআই এর হেল্প নিয়ে আমরা অনেক দূর আসলে চলে যেতে পারবো। যে কাজটা আমরা আসলে অনেকক্ষণ সময় লাগিয়ে করতাম ওটা আমরা এখন খুব জলদি করতে পারবো, আমাদের সময় বেড়ে যাচ্ছে। আপনি একদম লাস্টের দিকে চলে আসছি, তারপরেও মানে এটা আমার আপনাকে দেখে করতে ইচ্ছে করছে। অনেক সময় কাজ করতে করতে আমরা বার্ন আউট হয়ে যাই যে না আর ভালো লাগছে না বা কিন্তু আপনাদের সেক্টরে কিন্তু সেটার কোনো স্কোপ নেই। তো সেই জায়গা থেকে আসলে নিজেকে ধরে রাখার উপায় কি? মিউজিক হেল্পস আ লট। কাজ করতে করতে আমরা অ্যাকচুয়ালি কিন্তু মিউজিক শুনি অনেক। আর আরেকটা জিনিস অনেক হেল্প করে সেটা হচ্ছে একটু ব্রিদিং স্পেস। জাস্ট কাজ করতে করতে একটু ব্রিদিং স্পেস, একটু ব্রেক, আর কলিগসরা যদি থাকে আশেপাশে মনের মতো একটু কথা বলা যায়, গল্প করা যায়। সো তাহলে আই থিঙ্ক মানে আমি যেটা করি, আমি কিন্তু জানেন মাঝে মাঝে একদম মানে খুবই আমাদের তো ফর্মাল থাকতে হয় অলওয়েজ, খুবই ইনফর্মালি আমার ডিপার্টমেন্টের মধ্যে ঘুরে বেড়াই। এটা মানে আমাদের স্টাফ যারা তারা মাঝে মাঝে এসে দেখে যে মানে আমি এরকমই এটাকে আমার বাসার মতো করে জাস্ট থাকি আর কি। সো এটাই আর কি ব্যাপারটা, মানে কমফোর্টেবল বানিয়ে নিতে হবে। কমফোর্ট জোন হয়ে গেলে কাজ করে ভালোই লাগে, খারাপ লাগে একদম না। শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক ইম্পর্টেন্ট টপিকসে আমরা কথা বললাম এবং আপনার কাছ থেকে অনেক ইন্টারেস্টিং ব্যাপার জানতে পেরেছি। আপনি যদি সর্বশেষ ইয়াংদের জন্য এবং জিটিভির দর্শক যারা দেখছেন তাদেরকে আপনার সেক্টরে আসার জন্য কিছু বলেন। সো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে হোটেল ইন্ডাস্ট্রি এখন গ্রোয়িং একটা ইন্ডাস্ট্রি। অনেক হোটেলস আমাদের এখানে এখন, আরও নতুন অনেক হোটেলস হচ্ছে। সো আমি বলবো যে যদি তোমরা চাও এখানে এই ইন্ডাস্ট্রিতে জয়েন করতে, ইউ গাইজ আর ভেরি ওয়েলকাম। খুবই মজার একটা জায়গা, কাজ করতে অনেক মজা, অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়। কিন্তু যেটা জানতে হবে আগে কাজটা কি, এটা তোমরা ভালোবাসো কিনা, করতে ভালো লাগবে কিনা। করতে ভালো লাগলে হার্ডওয়ার্ক অটো চলে আসবে, আর হার্ডওয়ার্ক যদি করতে পারো সাকসেস অবশ্যই চলে আসবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জিটিভিকে সময় দেওয়ার জন্য, স্পেশালি কর্পোরেট ওয়ার্ল্ড প্রোগ্রামে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা দেখছিলেন কর্পোরেট ওয়ার্ল্ড। জিটিভির সাথেই থাকুন।